ক্লাস 10 এর স্টুডেন্টরা, আজকে একটা নতুন অধ্যায় শুরু করছি আমি। অধ্যায়টা হলো সরল সুদ। বিষয়টা কি? মনে করো তুমি অ্যাকাউন্টে তোমার ব্যাংকের অ্যাকাউন্টে মনে করো 500টি টাকা আছে। এক বছর তুমি ব্যাংকের সাথে কোনো লেনদেন করলে না। 1 বছর পরে তুমি তোমার যে পাসবইটা আছে সেটা যখন আপডেট করছো, দেখা গেল সেখানে আছে 550 টাকা। তাহলে 500 টাকা আমরা রেখেছিলাম, আমাদের হচ্ছে কত? 550 টাকা। এই যে বিষয়টা, এইটাকে বলা হয় সরল সুদ। তাহলে সরল সুদ হলো কত? 550 বিয়োগ 500, এত টাকা, মানে 50 টাকা। মানে যে সুদ কখনো আসলে সাথে অ্যাড হয় না। এইরকম যদি সিস্টেমে কোনো জায়গায় সুদ দেয়, তাকে বলবো আমরা সরল সুদ। অন্যথায় এখন প্র্যাকটিক্যালি বেশিরভাগই চক্রবৃদ্ধি সুদ টা কার্যকর হয়, সেটা আমরা পরবর্তী অধ্যায়ে দেখব। তাহলে যে পরিমাণে টাকা আমরা ব্যাংকে রেখেছিলাম, এই যে 500 টাকা, এটাকে বলবো আমরা আসল। আর এই যে মোট যে পরিমাণে টাকা হলো, এটা হলো সুদাসল বা সব বৃদ্ধিমূল। আর এই যে টাকাটা 50 টাকাটা এক্সট্রা, এটা হলো সুদ। এখন দেখো, আমি রেখেছিলাম কত টাকা? 500 টাকা। তাহলে 500 টাকার আমাদের সময় কত ছিল? 1 বছর। 1 বছরের সুদ কত হচ্ছে? 50 টাকা। 1 টাকার 1 বছরের সুদ 50/500 টাকা। 100 টাকার 1 বছরের সুদ 50 × 100 / 500 টাকা। এটা কেটে গেল, 5 দিয়ে কাটলে 5 10, তাহলে 10 টাকা। তাহলে দেখো, 100 টাকার 1 বছরের যে সুদ হয়, সেটাকে বলা হয় সুদের হার। হ্যাঁ, 100 টাকার 1 বছরের যে সুদ হয় সেটা হলো সুদের হার। এটাকে রেট অফ ইন্টারেস্ট, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। আর পার্সেন্টেজ মানে 100 টাকার 1 বছরের সুদ। তাহলে বিষয়টা বোঝা গেল। এবার মনে করো, তুমি মনে করো ব্যাংকে কোনো একটা ব্যক্তি মনে করো 5,000 টাকা রেখেছে। মনে করো এক্স, এখানে ব্যাংক আছে, ব্যাংকে রেখেছে। মনে করো ব্যাংক থেকে নিয়েছে, আর ওটা এদিকে হয়ে গেছে, ব্যাংক থেকে নিয়েছে। তাহলে দান করলো কে? ব্যাংক। নিল কে? এক্স। তাহলে যে টাকাটা ধার দেয় তাকে বলা হয় উত্তোমন্য। হর্ষু তয় তয় ম মূর্ধন্য য় রেফ, বা পাওনাদার। তাহলে এক্ষেত্রে ব্যাংক হচ্ছে উত্তোমন্য বা পাওনাদার, আর এক্স যে লোকটা নিয়েছে সে হলো অধমন্য বা দেনা পড়েছে, মানে দেনাদার। এবার মনে করো অপর কোনো একটা ব্যক্তি, এটা মনে করো ব্যাংক, অপর একটা ব্যক্তি ওয়াই, সে কি করলো? ব্যাংকে টাকা নিল না ব্যাংক থেকে, ব্যাংকে বরং 50,000 টাকা সে জমা রাখলো। তাহলে এক্ষেত্রে ওয়াই যে এ কিন্তু হচ্ছে উত্তোমন্য। এই যে ওয়াইটা হচ্ছে
উত্তমন্য বা পাওনাদার, আর ব্যাংক এক্ষেত্রে অধমন্য বা দেনাদার। বোঝা গেল বিষয়টা? মানে যে টাকা ধার দেয় তাকে বলে উত্তমন্য বা পাওনাদার, আর যে টাকা ধার নেয় তাকে বলা হয় অধমন্য বা দেনাদার। এই বিষয়টা আশা করি ক্লিয়ার হয়েছে। এইবার চলে আসছি আমরা পরবর্তী স্টেপে। আচ্ছা, দেখো এখানে কতগুলো বিষয় কাজ করছে, আমি সেটা আগেও আলোচনা করলাম, আর একটু করি। দেখো, আসল যেটা, আসল টাকাটা, এটাকে ইংরেজিতে বলা হয় প্রিন্সিপাল, সংক্ষেপে এটাকে পি দিয়ে ডিনোট করা হয়। আর কি, উম, সুদ মানে ইন্টারেস্ট, যেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। সময়, সেটা হলো মনে করো সময় হচ্ছে টাইম, এটা হচ্ছে টি দিয়ে ডিনোট করা হয়। জেনারেলি বছরে কনভার্ট করে নিয়ে আমরা কাজ করি, বছরে না মাসে দিনে সবকিছুতেই করা যায়। জেনারেলি বছরে করে নিলে আমাদের ক্যালকুলেশনটা অনেকটা ইজি হয়। আর একটা মনে করো সুদের হার, সুদের হার, সুদের হার আমি একটু আগে যেটা বললাম, রেট অফ ইন্টারেস্ট, এটাকে আর দিয়ে ডিনোট করা হয়। হ্যাঁ, রেট অফ ইন্টারেস্ট আর দিয়ে ডিনোট করা হয়। এটার মানে 8% সুদের হার মানে, মানে কি বোঝায়? দেখো 8% মানে বুঝি আমরা 100 টাকার এক বছরের সুদ 8 টাকা, 1 টাকার এক বছরের সুদ 8/100 টাকা। আমাদের টাকা আছে কত? টি। পি টাকার এক বছরের সুদ, দেখো আর ইন্টু পি, পি এটা ডিভাইডেড বাই 100, এত টাকা। আবার দেখো পি টাকার টাইম কত? টি বছরের সুদ, একটু অ্যারেঞ্জ করে লেখো, পি ইন্টু আর ইন্টু টি ডিভাইডেড বাই 100, এত টাকা। তাহলে সুদ আমরা জানি কি আই, তাহলে আই ইকুয়ালস টু পি আর টি বাই 100। এটাকে আমরা সূত্র আকারে ব্যবহার করব। এই হলো সূত্রের সাহায্যে সুদ নির্ণয় করা। এবার দেখো সুদাসল বলে একটা জিনিস আছে, সুদাসল বা স্ববৃদ্ধি মূল, সেটা হলো সুদ যোগ আসল। সুদ যোগ আসল, সুদাসল। আচ্ছা, আমরা এই অঙ্কগুলো দেখো ঐকিক নিয়মেও করা যায়, আবার সূত্রের সাহায্যেও করা যায়। আমরা যে যে ক্ষেত্রে যে জিনিসটা বেশি সুবিধাজনক হবে সেই অনুসারে করব। কখনো দেখা যাবে আমরা এই সূত্রের সাহায্যে করছি, আর কখনো ঐকিক নিয়মে করছি। এই যে ঐকিক নিয়মের সাহায্যে আমি আহ, সূত্রটাকে প্রতিষ্ঠা করলাম, এই নিয়মও কাজে লাগাবো, আমরা সূত্রটাও কাজে লাগাবো, যখন যেটা আমাদের সুবিধা দেবে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখতে হবে, অঙ্ক যেন খুব বেশি লেন্দি না হয়ে যায়, আবার অঙ্ক যেন খুব বেশি শর্টও না হয়ে যায়। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এক্ষেত্রে একটা অঙ্কে 5 নম্বর থাকে, তার মানে অঙ্কটা সেইভাবেই করব। আর এক্ষেত্রে কিন্তু থাকে, পরীক্ষায় থাকে, অবজেক্টিভ প্রায়ই থাকে এখান থেকে 1 নম্বর 2 নম্বরের অঙ্ক, আবার হচ্ছে একটা অঙ্ক তো দেয়। ঠিক আছে, চলো এবার আমরা এক্সারসাইজে আসি। তো আশা করি আমি এই কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করতে পারলাম, এখানে কোনো অসুবিধা থাকার কথা নয়। চলে আসছি আমরা এক্সারসাইজ। আমার হাতে যে বইটা আছে সেই বইয়ে পেজ হচ্ছে 46, তাহলে পেজ 46।
দেখো প্রথমে কি বলছে, একদম প্রথম অঙ্কটা বলছে তোমরা বইটা সামনে নিয়ে বসো, পেজ নাম্বার লিখে দিয়েছি আমরা, এখানে লিখে দিয়েছি। দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালানোর জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পর ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। এখানে কিন্তু সুদ বের করতে হবে। তাহলে দেখি আমরা সূত্রের সাহায্যে করার চেষ্টা করি, অনেক সহজে হয়ে যাবে। এই অঙ্কগুলো জেনারেলি অবজেক্টিভে দেয়, বড় অঙ্কের মধ্যে আসে না। আমরা প্রথম থেকেই আলোচনা করছি যেহেতু, এটা একটু আলোচনা করা যাক। তাহলে এখানে কি কি আছে দেখো। এখানে আসল পি সেটা সমান 15,000 টাকা। আচ্ছা, সুদের হার কত দেওয়া আছে? সুদের হার যেটাকে আর দিয়ে ডিনোট করা হয় সেটা আছে 12%। হলো। আচ্ছা, সময় টি সেটা সমান দেওয়া আছে 4 বছর। আচ্ছা, আমাদের কি বের করতে বলছে এখানে? সুদ। সুদ আই সমান জিজ্ঞাসা চিহ্ন, এইভাবেই রাখলাম। তাহলে আমরা কি পাচ্ছি দেখো ভালো করে, সূত্র অনুসারে, তাই না? সূত্র অনুসারে I equals to P R T divided by 100। তাহলে আমাদের I বের করতে হবে এখানে। তাহলে P সমান আছে কত আমাদের? 15,000, আর 12, T 4 বছরেই আছে, এখানে 100। এটা কেটে গেল। দেখো গুণটাও একটু কায়দা করে করো। এখানে দেখো 15কে 4 দিয়ে গুণ করলে 4 15 60, এখানে 600 হলো, ইন্টু 12, এত টাকা। তাহলে 6 12 72, দুটো শূন্য, এত টাকা। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? অতএব চেয়েছে কত টাকা সুদ দিতে হবে। অতএব 7,200 টাকা সুদ দিতে হবে। আশা করি বোঝা গেল। একটা সূত্রের সাহায্য করলাম, ঐকিক নিয়ম একই রকম ভাবে চলে আসবে। আমি বলছি যেখানে যখন আমাদের প্রয়োজন হবে ঐকিক নিয়ম সেখানে আমি বলেই দেবো কেন ঐকিক নিয়ম করছি, সূত্রের সাহায্যে করছি। 2 নম্বর অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এইখানে দিন ক্যালকুলেশন করতে হবে। 2000, প্রথমেই কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে। দেখো এখানে দিচ্ছে 2005 সাল। আমাদের এই সালের ক্ষেত্রে দুটো জিনিস আছে, একটা হলো লিপ ইয়ার আর একটা নন লিপ ইয়ার। লিপ ইয়ার কোনগুলো? যেগুলোকে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দিয়ে ভাগ করা যায়। আর যদি কোনো একটা সেঞ্চুরি হয়, হ্যাঁ, মনে করো ইয়ে 2000, হ্যাঁ, বা মনে করো 10,000, এদের 400 দিয়ে ভাগ করা যায়, 400 দিয়ে ভাগ, তাহলে তারা হবে লিপ ইয়ার। আর লিপ ইয়ারের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। প্রতি 4 বছর অন্তর আসে এরকম একটা দিন, যে ফেব্রুয়ারি মাসে 29 দিন হয়। আর নন লিপ ইয়ার যেগুলো, সেগুলো হচ্ছে মানে এক্ষেত্রে ধরো একদিন বেড়ে যায়, মানে এখানে দিন সংখ্যা হয়ে যায় কত? 366 দিন লিপ ইয়ারের ক্ষেত্রে। আর নন লিপ ইয়ারের ক্ষেত্রে কত হয়? 365 দিন। এবং ফেব্রুয়ারি মাসটা কত দিনে হয়? ফেব্রুয়ারি মাসটা 28 দিনে। আচ্ছা, এই বিষয়টা আমরা শিখে নিলাম এখান থেকে। এইবার অঙ্কটাতে বলছে দেখো 2005 সাল, তার মানে এটা নন লিপ ইয়ার। নন লিপ ইয়ার মানে এখান থেকে করছি, নন লিপ ইয়ার মানে ফেব্রুয়ারি 28 দিনে, এবং হচ্ছে এটা 365 দিনে বছর। আচ্ছা,
ঠিক আছে, দেখো তাহলে বলছে 2005 সালে 1 জানুয়ারি থেকে 27 মে, ওরে বাবা, তাহলে আমাদের কত দিন হচ্ছে সেটা প্রথমে হিসাব করে নিতে হবে। তাহলে আমরা 1 জানুয়ারি, এখানে লিখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই পর্যন্তই আছে আমাদের, 27 মে পর্যন্ত। তো জানুয়ারি 31 দিন, নন লিপ ইয়ার যেহেতু, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ হচ্ছে 31 দিন, 30 দিন, এইবার মে, এখানে বলছে 27 মে পর্যন্ত। তাহলে 27 মে পর্যন্ত মানে 27 মে যদি তুমি টাকাটা ফেরত নাও, তাহলে কিন্তু আমাদের 27 মের আর ইন্টারেস্টটা দিতে হয় না, সেক্ষেত্রে কি হয়, 26 মে পর্যন্ত দিলেই হয়। তাহলে এইখানে আর 27 দিন হবে না, কেন হবে না সেটা আমি এক্সপ্লেন করলাম। এটা হবে কতদিন, 26 দিন। আচ্ছা, মোট কতদিন হচ্ছে যোগ করি আমরা, 8 আর 2 10 আর 6 16, 6 হাতে থাকলো 1, 2 রেখে 3, 3 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9, 3 4 12, 13 14, এত দিন হলো। আমরা এত দিনকে দিনকে বছরেও নিয়ে আসতে পারি, না হলে দিন রেখেও করতে পারি। আমি প্রথমে দিন রেখে করে দেখিয়ে দিচ্ছি তোমাদের। আচ্ছা, এবার বলছে দেখো, সুদের হার 6% হারে এত টাকা সুদ কত হবে। আচ্ছা, আসল কত আছে এখানে, আমি এইখানটায় লিখছি, আসল পি সমান 2000 টাকা। আচ্ছা, সুদের হার আর সমান 6%, সময় টি সমান কত হবে, 146কে 365 দিন দিয়ে ভাগ করি, তাহলে এত বছর। এটাকে যদি ক্যালকুলেশন করি, 73 টু 73 5, এটা 5, তাহলে 2/5 বছর। আচ্ছা, আমাদের বের করতে হবে কি, সুদ আই সমান 0। তাহলে দেখো এখানে সূত্র অনুসারে কি পাচ্ছি আমরা, সূত্র অনুসারে I equals to PRT by 100। আচ্ছা, P মানে কত, এখানে 2000, আর হচ্ছে কত 6, টি 2 এর 5, তারপরে লিখবো আর কি, এই যে 100 × 5। আচ্ছা, এটা ঠিক, এটা দিই, 5 4 20, 4 দুগুণে 8, 8 6 48 টাকা। ব্যাস, হয়ে গেল। হ্যাঁ, আমরা এখানে দিন রেখেও করতে পারতাম, আমি বলেছি বছরে কনভার্ট করে নেবে, এক নিয়মে করবে, তাতে ভুল হওয়ার চান্স খুব কম। আর এইটা কিন্তু দেখাবে, এটা কিন্তু আসে পরীক্ষায়, অন্য যে কোনো ডেট যদি আমার চোখের সামনে পড়ে এত থেকে এত পর্যন্ত, সেটাও ক্যালকুলেশন করে দেখাবো। কখনো লিপ ইয়ারও দিয়ে দিতে পারে, সেক্ষেত্রে ফেব্রুয়ারি 29 হবে, আর এখানে 366 দিন হবে, 365 দিয়ে সে অঙ্ক কিন্তু হবে না। চলে আসি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেমটা বলছে কি, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সববৃদ্ধি মূল কত হবে নির্ণয় করি, মানে সুদ আসল বের করতে বলছে। আচ্ছা, সময়টা দেওয়া আছে, দেখো সময়টাকে আমরা বছরে কনভার্ট করবো, এখানে বছর আর মাস দুটো দিয়ে দেওয়া আছে। আচ্ছা, চলো চলে আসি তাহলে 3 নম্বর প্রবলেম, তাই না। 3 নম্বর আমাদের এখানে কি দেওয়া আছে দেখো, আসল কত দেওয়া আছে আমাদের, আসল দেওয়া আছে 960 টাকা। হুম, আচ্ছা, সুদের হার যেটা আর, সেটা আছে কত, 8 পূর্ণ
1 এর 3%, 8 থেকে 24 থেকে 25-এর 3%। আচ্ছা, সময় সমান দেওয়া আছে কত আমাদের? দেওয়া আছে 1 বছর 3 মাস। 1 বছর 3 মাস সমান 1 পূর্ণ 3-এর 12 বছর, কারণ 12 বছরে 1 মাস হয়, এটা গেল 4, তাহলে 1 পূর্ণ 1-এর 4 বছর, 4 কে 4 রেখে 5-এর 4 বছর হলো। সময় পেলাম, এবার আমাদের সুদ বের করতে হবে। সুদ সমান আই বা সুদ ব্র্যাকেটে দেওয়া আই সমান জিজ্ঞাসা চিহ্ন। তাহলে কি পাচ্ছি আমরা? সূত্রানুসারে দেখো, সূত্রানুসারে I equals to PRT divided by 100, PRT divided by 100। তাহলে কি হচ্ছে? P সমান কত জানি আসল 960, আর হচ্ছে 25, নিচে 3 লিখবো, আর T মানে 5, নিচে 4 লিখবো। তাহলে 100 আছে, নিচে 3 হলো, আর নিচে 4 হলো। আচ্ছা, 25 4, আচ্ছা 4 দিয়ে এটাকে কাটি, 4 দুগুণে 8, 4 4 16, 0, 4 দিয়ে কাটি, 4 6 24, 3 দিয়ে কাটি, 3 20 60, তাহলে 5 20 100 টাকা। তাহলে দেখো, সব বৃদ্ধিমূল মানে কি? সুদাসল মানে সুদ যোগ আসল, সেটা 960 যোগ 100 টাকা। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 1060 টাকা। বোঝা গেল কিভাবে করলাম? আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট প্রবলেমে। নেক্সট প্রবলেম কতটা? 4 নম্বরটা। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে এত টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে হিসাব করে লিখি। এটা খুব সহজ একটা অঙ্ক, এই 4 নম্বরের অঙ্কটা। এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক এটা করবা, না হলে আমি করে দেবো। 5 নম্বরের অঙ্কটায় চলে আসছি। বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভাদেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পর তিনি সুদ হিসাবে 840 টাকা পেলেন। তিনি কত টাকা ব্যাংকে জমা রেখেছিলেন হিসাব করে লিখি। ঠিক আছে, এবার দেখো, তাহলে ধরি তিনি x টাকা জমা রেখেছিলেন। তাহলে আসল হলো কি? আসল হলো এখানে x, আর কি দেওয়া আছে আমাদের? সুদের হার, সুদের হার সমান 5.25%, সময় t সমান আমরা পাচ্ছি কত? 2 বছর। আচ্ছা, i সমান আমরা বের করব। দেখো, তাহলে সূত্রানুসারে আমরা যেটা পাচ্ছি, সূত্রানুসারে I equals to PRT divided by 100, এর মানগুলো বসাই আমরা। P মানে কত জানি আমরা? x, আর হচ্ছে 5.25, t মানে 2, নিচেই 100। আচ্ছা, এখান থেকে একটা কাজ করছি, এটা উঠিয়ে দিয়ে 100 নিচে আসছে, 5 দিয়ে কাটি, 5 একে 5, 0, 5 5 25,
5 দিয়ে 5 কুড়ি 100। আচ্ছা, 2 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে এখানে 21, 5 দুগুণে 10। তাহলে এটা হচ্ছে সুদ সমান হচ্ছে কি 21 into x divided by 2 into 100। এটা আমাদের দেয়া আছে, তাহলে আমরা এখানে লিখতে পারি প্রশ্ন অনুসারে 21x into 2 into 100, এটা ইকুয়ালস দেখো সুদ কত পাই দেওয়া আছে, আমাদের কত দেওয়া আছে 480 টাকা, সরি 840 টাকা। তাহলে এখান থেকে x বের করব কি করে, 840 উপরে দেব। আচ্ছা, এইখানে যেটা নিচে আছে সেটা উপরে চলে যাবে 2 into 100, আর 21 নিচে আসবে। তাহলে এটা দিয়ে যদি 4 দিয়ে কাটি 40 হলো। তাহলে এটাকে যদি গুণ করি, দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 40 দুগুণে 80, তাকে যদি 100 দিয়ে গুণ করি দুটো শূন্য কেটে যাবে। তাহলে তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এটাই তোমাদের আনসার। দেখো, বেশি অঙ্ক করছি না আজকে, এইগুলো তোমরা করো, বারবার করো, প্রথম থেকে আইডিয়াটা নাও, একবারে গাদা খান্ডিক দিয়ে দিয়ে লাভ নেই। আবার কালকে কিছু অঙ্ক করে দেবো, এটা অল্প অল্প করে নাও, তাতে তোমাদের আমার মনে হয় সুবিধা হবে, ছোট ছোট করে পাঠাই, সব দেখবে কিন্তু মন দিয়ে, কেমন? ওকে, থ্যাংক ইউ।